আজ আমরা অষ্টাদশ শতাব্দীর ব্রিটেনের এক নিরাবিতীয় নাটকীয় রাজনৈতিক সংঘাতের গল্প বলতে এসেছি। এমন একটা গল্প যেখানে জড়িয়ে আছে কর্পোরেট শক্তি, সংসদ আর এক রাজার ষড়যন্ত্র। আচ্ছা, ভেবে দেখুন তো, একটা কোম্পানি যখন এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তাকে আর নিয়ন্ত্রণ করা যায় না, তখন কি হতে পারে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু জন্ম দিয়েছিল 1783 সালের এক বিশাল সংকটের। আচ্ছা, তাহলে শুরু করা যাক গল্পের মূল চরিত্রকে দিয়ে। আর সে হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাকে আমরা সংক্ষেপে ইআইসিও বলি। ব্যাপারটা এমন না যে এটা শুধু একটা সাধারণ কোম্পানি ছিল। না, এটা ছিল আসলে রাষ্ট্রের ভেতরে আর একটা রাষ্ট্র। ভাবা যায়, তাদের নিজস্ব সেনাবাহিনী ছিল, নিজস্ব শাসন ব্যবস্থা ছিল। আর জানেন তো, এত ক্ষমতার সাথে সাথে আসে ব্যাপক সমস্যা। দুর্নীতি, অব্যবস্থাপনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ব্রিটিশ সংসদ আর চোখ বুজে থাকতে পারছিল না। তো পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়ালো যে একটা বড় পদক্ষেপ নেওয়াটা জরুরি হয়ে পড়েছিল। আর তখনই আনা হলো এক সাহসী আর একেবারে যুগান্তকারী একটা আইনি প্রস্তাব। 1783 সাল রাজনীতিবিদ চার্লস জেমস ফক্স নিয়ে এলেন ইস্ট ইন্ডিয়া বিল। এই বিলের লক্ষ্যটা শুনতে বেশ সহজ, কিন্তু আসলে ছিল একেবারে বিপ্লবী। লক্ষ্য ছিল একটাই, এই লাগাম ছাড়া কর্পোরেশনটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বিলের আগে কোম্পানির সব ক্ষমতা ছিল তাদের নিজস্ব ডিরেক্টর আর মালিকদের হাতে, কিন্তু বিলটাতে প্রস্তাব করা হলো যে এই সব ক্ষমতা সরাসরি পার্লামেন্টের হাতে তুলে দেওয়া হবে। মানে এখন থেকে সব দেখভাল করবে সংসদ থেকে নিয়োগ করা একটা বোর্ড। ক্ষমতার কি অসম্ভব পরিবর্তন, তাই না? কিন্তু এত বড় একটা পরিকল্পনা, স্বাভাবিকভাবেই এর শত্রুও তৈরি হয়েছিল। আর সেই শত্রু কিন্তু সাধারণ কেউ নন, স্বয়ং রাজা। চলুন দেখি কি হয়েছিল। সবাই যে এটাকে একটা ভালো উদ্যোগ হিসেবে দেখেছিল তা কিন্তু নয়। বিলটা নিয়ে শুরু হলো তুমুল বিতর্ক। অনেকের কাছেই এটা ছিল রাজনৈতিক ক্ষমতা দখলের একটা খেলা। এখানে দেখুন বিতর্কের দুটো দিক। একদিকে সমর্থকরা বলছিলেন ইআইসি এর দুর্নীতি বন্ধ করার জন্য এটা জরুরি। অন্যদিকে বিরোধীরা, বিশেষ করে রাজা তৃতীয় জর্জ, ভয় পাচ্ছিলেন যে এর ফলে ক্ষমতাসীন বলের হাতে বিশাল ক্ষমতা চলে আসবে। তারা চাকরি থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে, যা খোদ রাজতন্ত্রের জন্যই একটা বড় হুমকি। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই বিলের পেছনে এডমন্ড বর্কের মতো প্রভাবশালী চিন্তাবিদের জোরালো সমর্থন ছিল। তিনি কোম্পানির অনৈতিক শাসন ব্যবস্থা নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন এবং এই সংস্কারের পক্ষে কথা বলেছিলেন। তো বুঝতেই পারছে, মঞ্চ একদম তৈরি। একদিকে সরকার, অন্যদিকে স্বয়ং রাজা। শুরু হলো এক নাটকীয় লড়াই, যা সরকারকে সরাসরি রাজতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। শুরুতে কিন্তু মনে হচ্ছিল সংস্কারপন্থীরাই জিতে যাবে, কারণ বিলটা জনগণের ভোটে নির্বাচিত হাউস অফ কমন্সে খুব সহজেই পাস হয়ে গিয়েছিল। কিন্তু পর্দার আড়ালে রাজা তৃতীয় জর্জের মাথায় অন্য কিছুই ঘুরছিল। তিনি গোপনে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিলেন। এই চারটা দেখুন, কি অবাক করা ব্যাপার যে বিলটা জনগণের ভোটের নির্বাচিত হাউস অফ কমন্সে বড় ব্যবধানে পাশ হল, সেটাই আবার হাউস অফ লর্ডসে গিয়ে মুখ থুবড়ে পড়ল। কিভাবে? কারণ রাজা নিজে হাউস অফ লর্ডসের সদস্যদের প্রভাবিত করেছিলেন, বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। এটা ছিল সরাসরি রাজকীয় ক্ষমতার এক নগ্ন হস্তক্ষেপ। রাজার এই চালটা কিন্তু পুরোপুরি খেটে গেল। বিলটা তো বাতিল হলই, আর এর ফল হল সরকারের জন্য মারাত্মক। বিলটা হেরে যাওয়ার সাথে সাথেই রাজা ফক্স নর্থ জোট সরকারকে বরখাস্ত করে দিলেন। মানে একটা বিলের কারণে একটা সরকারের পতন হয়ে গেল। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? এটা হয়তো একটা ব্যর্থ বিল ছিল, কিন্তু ব্রিটিশ রাজনীতির ইতিহাসে এটা একটা যুগান্তকারী মুহূর্ত। এটা দেখিয়ে দিয়েছিল যে একটা কর্পোরেশন কতটা শক্তিশালী হতে পারে, আর একই সাথে একজন রাজা তার ব্যক্তিগত ক্ষমতা ব্যবহার করে কতটা প্রভাব ফেলতে পারেন। শেষ পর্যন্ত ফক্স ইন্ডিয়া বিলের গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যে প্রশ্নটা আজও কিন্তু একইভাবে প্রাসঙ্গিক। আসল ক্ষমতা কার হাতে থাকা উচিত? জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে, নাকি সীমানা ছাড়িয়ে যাওয়া বড় বড় কর্পোরেশনের হাতে?